আপনাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, এখন আমরা লক্ষ্য করছি চারদিকেই এক ধরনের অসহিষ্ণুতা, এক ধরনের মবের ভয় সবার মধ্যেই। মিছিল, রাজনৈতিক জমায়েত, সোশ্যাল মিডিয়ার সবখানেই মবের ভয়। এই অসহিষ্ণুতা রাজনীতির অঙ্গনে কেন, এটি আসলে কিসের লক্ষণ, এইটি নিয়ে আজকের আমাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি গবেষক এবং লেখক মহিউদ্দিন আহমেদকে। এই নিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন আজকের বার্তা কক্ষে। আলোচনার বিষয় অসহিষ্ণু রাজনীতি কিসের লক্ষণ, আর আজকের আলোচক লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে যেটি বলছিলাম যে আপনার কোনো কারণে মনে হয় কিনা এই সময়ে এসে রাজনীতি ঠিক এই সময়টাতে যে বিএনপি নির্বাচন পূর্ববর্তী যে সময়টা পার করছে, এখন এসে কোনো রকম চাপের মধ্যে পড়েছে কিনা? আমি দুটো বিষয় লক্ষ্য করি। গতকালকে থেকে আজকে পর্যন্ত দুটো বিষয় খুবই আলোচনার মধ্যে আছে। একটি হচ্ছে বিএনপির খুব পরিচিত মুখ এবং নেতা রুমিন ফারহানা তার নিজের দল এবং এনসিপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির একটি ঘটনা ঘটেছে ইসিতে, নির্বাচন কমিশনে। আরেকদিকে ফজলুর রহমান, তিনিও বিএনপির আরেক নেতা, তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং তার নামে স্লোগান দেওয়া হচ্ছে, তিনি মবের ভয় পাচ্ছেন, এরকম একটা পরিবেশ। সব মিলে বিএনপির দুজন খুব পরিচিত কর্মীর বিষয়ে এরকম একটা ঘটনা আসলো এবং একই দিনে। আপনার কাছে মনে হয় কি একটু চাপের মধ্যে রয়েছে? না, বিএনপির কিন্তু মানে যারা বড় প্রতিষ্ঠিত নেতা তাদেরকে নিয়ে কিন্তু কোনো রকমের প্রশ্ন নাই এই ধরনের। আচ্ছা, তো যে দুজনের কথা আপনি বললেন, একজন তো খুবই জুনিয়র, ম্যাচুরিটিরও একটা সমস্যা আছে এবং কথাবার্তাও উনি এরকমই বলেন। তো সেখানে যে বিষয়টি নিয়ে ধাক্কাধাক্কি হলো, এটা একেবারেই তুচ্ছ বিষয়। প্রশ্ন হলো যে আমি আর আপনি যদি এক জায়গায় থাকি এবং আমাদের মধ্যে যদি মতবিরোধ হয় আর আপনি যদি উত্তেজিত হন, তো আমি যদি নেতা হই বা আমার মধ্যে যদি ন্যূনতম ম্যাচুরিটি থাকে, তাহলে আপনি যতক্ষণ উত্তেজিত থাকবেন ততক্ষণ আমি শান্ত থাকব। আমি যদি সঙ্গে সঙ্গে উত্তেজিত হই তাহলে এটা তো কলতলার ঝগড়া হয়ে যায়। সেটাই হয়েছে এবং এটার জন্য উভয়ই দায়ী আমার কাছে মনে হয়। মানে একজন উত্তেজিত হলে একজনকে সংযত থাকতে হয়। রাজনীতির এই শিক্ষাটা খুব দরকার এবং তাদের আর কিছু না হোক, তারা অন্তত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে এগুলো শিখতে পারেন, তাই না? যে রাজনীতিবিদ হলেই যে তাকে মানে উচ্চকণ্ঠ এবং অতিকথনের মধ্যে যেতে হবে এমন না। ভদ্রভাবে ও শালীনতা বজায় রেখেও কিন্তু অনেক কড়া কড়া কথা বলা যায়। তিনি অবশ্য একটা জিনিস দাবি করেছিলেন সেখানে সাংবাদিকদের সাথে, যে একজন নারী হিসেবে মহিলার উপরে আক্রমণ বা এই ধাক্কাধাক্কি, এটা তো আসলে না, আমাদের এখানে তো নারী পুরুষ বিচার করে না, বয়সও বিচার করে না, তাই না? এটা তো এরকম বলতে পারে যে অমুকে একটু বয়স বেশি, মুরব্বী, তার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলা, এটা তো তারা করে না, তাই না? তো এটা আছে। আর ফজলুর রহমান সাহেবের যে ব্যাপারটা আমি দেখলাম, উনি বেশ কিছুদিন যাবে, প্রথম কথা হলো ওনার সম্বন্ধে আমার দুইটা অবজারভেশন। যে লোকটা আওয়ামী লীগ করলেন, বাকশাল করলেন, তিনি 180 ডিগ্রি ঘুরে কেন বিএনপি করলেন? ওনার আওয়ামী লীগ বাকশাল পছন্দ হয় না, ভালো কথা। আওয়ামী লীগ পছন্দ না হলে তাকে বিএনপি করতে হবে কেন? তাহলে উনি আদর্শ তো আদর্শ চেঞ্জ করেছেন। যদি বিএনপি উনি করে থাকেন, উনি যেভাবে কথাবার্তাগুলি বলেন, বিএনপির কোনো নেতা তো এইভাবে কথা বলে না, তাহলে আওয়ামী লীগ কেন বলেন? দুটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে বিএনপির নেতারা যে কথাগুলো বলতে পারেন না কিন্তু বলতে চান, সেটা তাকে দিয়ে বলার, অথবা তিনি স্টান্টবাজি করেন, অ্যাটেনশন সিকার, এটাও হতে পারে। তো এটাই হয়েছে আসলে। কিন্তু মানে আওয়ামী লীগ করেন না হলে বিএনপি কেন, আপনি যে প্রশ্নটা করলেন, মানে আমি যেহেতু উনি নাই, মানে এইভাবে যদি বিষয়টা তুলি, যে বিএনপির তো সিনিয়র অনেক লিডার মুক্তিযোদ্ধা সরাসরি, তো মুক্তিযুদ্ধের বিষয় যদি উনি অনুরাগী, উনি তো এইভাবেই বলেন মুক্তিযুদ্ধের বিষয়ে অনুরাগী, সেক্ষেত্রে বিএনপি তো থাকতে পারেন না। না, বিএনপি তো মানে অমুক্তিযোদ্ধাদের দল না। হ্যাঁ, সেটাই। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আওয়ামী লীগের চাইতে বিএনপিতে মুক্তিযোদ্ধা বেশি। কিন্তু ব্র্যান্ডিংটা এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, ব্র্যান্ডিং, আর বিএনপিটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এই প্রচারটা বহু বছর ধরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে। তো আওয়ামী লীগেররা এটা বিশ্বাস করে, অথবা এই প্রচারে তারা সবাই এই জোয়ারে সামিল।
সেই অবস্থায় আমাদের একটা বুঝতে হবে যে বিএনপি, মুক্তিযুদ্ধের সময় বিএনপি নামে কোনো দল ছিল না, এটা পরে হয়েছে। এবং বিএনপির রাজনৈতিক ভিত্তি কিন্তু হচ্ছে 15ই আগস্ট, এটা আমরা স্বীকার করি বা না করি। তো 15ই আগস্টে যে বাকশাল সরকারের পতন হলো, ওই সরকারের অংশ ছিলেন ফজলুর রহমান। আর কিন্তু তার ক্ষোভ ছিল, একটা ক্ষোভ যে তিনি নির্বাচিত হতে পারেন নাই, ওখানে আওয়ামী লীগ তাকে বঞ্চিত করেছে, অনেক কিছু আছে। তো উনি হয়তো নির্বাচনের জন্য বিএনপিতে গেছেন, এটাও হতে পারে, আদর্শের কোনো ব্যাপার ট্যাপার নাই। আচ্ছা, কিন্তু যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে প্রসঙ্গটা সবচেয়ে বেশি উচ্চকিত হয়েছে, সেখানে যদি প্রশ্নটা এভাবে করি যে উনি আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ সেখানে তখনও তিনি সেই ব্যাপারে উচ্চকণ্ঠ ছিলেন, কিন্তু এখন তিনি আজকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে এই দেশে তার বেঁচে থাকার অধিকার আছে কিনা, নাকি বিশ্বজুড়ে ঘৃণিত মব জাস্টিস তার উপরে চলতে পারে। তো এই উনি অর্থাৎ মবের ভয় পাচ্ছেন, কারণ স্লোগান দেওয়া হচ্ছে, তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, এই প্রসঙ্গগুলো তিনি সামনে এনে বেশ একটা বড় বক্তৃতা করেছেন। প্রশ্ন হচ্ছে যে মানে সেটা তো একটা বিষয় হতে পারে, কিন্তু তাতে এটা মানে জায়েজ হয়ে যায় কিনা যে মব চলতে পারে, বা তারপর মব তো কোনোভাবেই আপনার মব ভায়োলেন্স তো কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, সেটা একটা জিনিস। কিন্তু কথা হচ্ছে যে যেন আমিও মুক্তিযোদ্ধা, এরকম হাজার হাজার মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে নিয়ে তো প্রশ্ন হয় না, তাকে নিয়ে কেন হলো? তাহলে নিশ্চয়ই এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা তিনি বলেছেন যার জন্য মানুষ তার উপরে ক্ষিপ্ত। তো এইগুলি উনি বলতে যান কেন? আমার কথাটা হচ্ছে সেটা। আচ্ছা, তো মুক্তিযোদ্ধার তো বিএনপি তো অভাব নাই, তো সবাই তো এইভাবে কথা বলে না। আচ্ছা, তো আপনি যদি আক্রমণাত্মক কথা বলেন বা আপনি নজর কাড়ার জন্য যদি চরম কথাবার্তা বলেন, আমরা দেখি এরকম রাজনীতির মাঠে যে যত বেশি মানে জ্বালাময়ী ভাষণ দিতে পারে সে বোধহয় তত বেশি। আবার যদি এভাবে আরেকটা বিষয় হলো যে এই সময়টাকে আপনি কিভাবে বিবেচনা করেন? এমনিতেই তো একজন মানুষের একটা বৈশিষ্ট্য হতে পারে যে তিনি ওরকম ভাবে কথাগুলো বলতে চান এবং মুক্তিযুদ্ধ ভাবে উনি আঘাতপ্রাপ্ত হন, সো উনি এটা বলতে পারেন কিনা। আর একটা হলো যে মব তৈরির যে এখন পরিবেশটা তৈরি হচ্ছে, এই সময়টাতে আপনার মনে হয় কিনা যে এটা ভয়ের, মানে শুধু ফজলুর রহমান দিয়েই না, মানে এই বিষয়টা নিশ্চয়ই এটা তো আছে ভয়ে, এখন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে তাকে নিয়ে যখন স্লোগান দেওয়া হচ্ছে উনি তো ভয় পাবেনি। তো এটা এই সময় আসলে কারো দায়িত্ব আছে কিনা, আমি রাষ্ট্রের দায়িত্বের কথাটা ইঙ্গিত করছি না। এখানেও সমস্যা আছে যে যখন কেউ আক্রান্ত হয় তার আগে কিন্তু সে অন্যরা যখন আক্রান্ত হয় সেটা নিয়ে কথা বলে না। যেদিন প্রথম আলো অফিসের সামনে গরু জবাই করে জেফতের একটা ব্যবস্থা হলো, তখন কিন্তু অনেকেই চুপ ছিলেন, কথা বলেন নাই। বা বাংলা একাডেমির বই মেলায় গিয়ে যখন ওই যে তসলিমা নাসরিনের একটা বই নিয়ে এই যে একটা মবের ব্যাপার হলো, মেলাটার পুরা আবহটাই ধ্বংস করে দিল, তখন এরা কেউ অনেকেই কথা বলেন নাই। এখন ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়ে অনেকে এটা নিয়ে কথা, শুরুতেই যদি এগুলো নিয়ে সবাই বলতেন তাহলে কিন্তু মব এত দূর আসতো না। তো সে তো একটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় যতক্ষণ পর্যন্ত না নিজে আক্রান্ত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রশ্রয় দিই, লাই দিই, চুপ থাকি। তারপরে কিন্তু এটা একেবারে মানে একবারে যখন বোতলের ছিপি করলে দৈত্য বেরিয়ে আসে তখন আর এটাকে বোতলে পড়া যায় না, এই অবস্থা হয়েছে। আর মবের ব্যাপারটা এমন যে এই এখন যে অন্তর্বর্তী সরকার আছে, এর আগে পুলিশ যেভাবে মানে যে আচরণ করতো, যেভাবে করতো, এখন সেভাবে করছে না। দুইটা কারণে, একটা হচ্ছে যে পুলিশের সেই সক্ষমতা নাই, 5ই আগস্টের পরে পুলিশ পুরাপুরি নিষ্ক্রিয়, ডিমোরালাইজ, অনেক ঝড় বয়ে গেছে তাদের উপর দিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশকে বলে দেওয়া হয়েছে যে যখন তখন ধরে বেঁধে আনা, পেটানো, লাঠিচার্জ এগুলো থেকে একটু বিরত থাকতে, কারণ এইগুলি চলতে থাকলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তো এই ফলে আদারওয়াইজ আপনি দেখেন যে মব, সবচাইতে বড় মব সন্ত্রাসটা আমি দেখেছি কথায় কথায় গিয়ে শাহবাগ অবরোধ করা এবং রাস্তাঘাট অচল করে দেওয়া। হাজার হাজার মানুষ প্রতিদিন কাজে বের হয়, তারা কাজ করতে পারে না, হাসপাতালে যেতে পারে না, এইটা এক ধরনের সন্ত্রাস। এবং অবরোধকে আমরা বলি আন্দোলন, গ্লোরিফাই করি যে একটা আন্দোলন হচ্ছে, বলা যে এটা আন্দোলন, দাবি দাওয়া নিয়ে তোমাকে শাহবাগের রাস্তা বন্ধ করে দাবি দেওয়া আদায় করতে হবে কেন, আমি এই জিনিসটা বুঝি না। আমার ইউনিভার্সিটি ওইটাকেও আপনি মানে মবের মতো করে দেখছেন? এটা একেবারে পুরোপুরি একটা সন্ত্রাসী কাজ। মানে রাস্তা আটকে মিছিল করা, ফুল ভলিউমে মাইক্রোফোন বাজিয়ে
ধর্মীয় ওয়াজ বলেন আর পলিটিক্যাল ওয়াজ বলেন, এগুলো করা, এগুলো সবে কিন্তু সন্ত্রাস। এখন আপনি যেটাকে সন্ত্রাস বলছেন সেটাকে আমাদের কাছে খুবই গা শোয়ার কাছাকাছি মনে হয়, বরং এরকম জিনিসগুলো যেমন সিইসি কে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তারের পরে যখন যে মবটা হলো সেটা কিন্তু ব্যক্তি পর্যায়ে একেবারে চোখে লাগা, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আবার একজন রিকশাওয়ালাকে 32 নম্বরে যখন আসলো তিনি তাকে পরে পুলিশ গ্রেপ্তার করলো, তাকে রক্ষা করার সময় ছিল না কিন্তু পরে গ্রেপ্তার করলো। এগুলো আসলে প্রভাব পড়ে কিনা এবং এটার পরিবর্তন হওয়া দরকার কিনা এবং সেটা সরকারের দিক থেকে উদ্যোগ আসা দরকার কিনা? না, এটা তো আছে, এবং সরকার বা সরকারের বাইরে আমি কিছু পলিটিক্যাল ওয়াজই দেখি, তারা নসিহত করেন যে এগুলো হচ্ছে ক্ষোভের প্রকাশ। তখন এটাকে একটা জাস্টিফাই করার একটা প্রবণতা। তো সমস্যাটা হলো কি, তিনি যখন আক্রান্ত হবেন তখন বোধহয় তার বোধোদয় হবে, এটা আর তিনি বলবেন না। তো সুতরাং আমরা কিন্তু যেভাবেই হোক, নানানভাবে হোক, একটা বাংলায় কথা আছে যে বান্দরকে বেশি লাই দিলে সে ঘাড়ে ওঠে কানে ধরে। তো এই মব সন্ত্রাসকে আমরা প্রথমে কি লোকজন, তো আমরা তো মানে আমাদের যে লেখাপড়া, ভাষা জ্ঞান, আমরা তো ঠিক মতন বলতেও পারি না। আমরা বলতাম মব জাস্টিস, এটা তো কোনোভাবেই জাস্টিস, এটা টোটালি হচ্ছে মব ভায়োলেন্স। তো এই ভায়োলেন্সটাকে আমরা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করি এই কথা বলে যে এটা হচ্ছে ক্ষোভের প্রকাশ। কিন্তু ক্ষোভের প্রকাশ করার জন্য আমাকে কিন্তু যমুনাতে যাইতে দেবে না, ওখানে পুলিশের ব্যারিকেড আছে, তাই না? তো সুতরাং এই যে কত আপনি ক্ষোভের প্রকাশ গিয়ে শাহবাগে করেন, রাস্তাঘাট আটকে দেন, কিছু বলবে না আপনাকে। আবার সবাইকে না, এটা সিলেক্টিভ। মানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা শাহবাগ অবরোধ করলে আপনি গিয়ে জল কামান দিয়ে তাদের কি করবেন, কিন্তু বিশেষ কোনো গোষ্ঠী গেলে তাদেরকে আপনি কিচ্ছু বলবেন না, উপরন্তু আপনি হয়তো তাদেরকে পানি টানিও সরবরাহ করবেন। আপনি কি এনসিপির কথা বলছেন? আমি আর নাম ধরছেন না, আমি বলছি যে সিলেক্টিভ, এই যে সিলেক্টিভ ওয়েতে ভায়োলেন্সকে প্যাট্রোনাইজ করা, এটাই হয়েছে আমাদের দেশে। আমি যদি সরাসরি বলি যে মব সৃষ্টি করার পরে মবের শিকার যিনি, তাকেই গ্রেপ্তার করা হয়েছে, এরকম আমরা দেখেছি অনেক জায়গায়। এবং মব কাউকে যখন গ্রেপ্তার করতে যাচ্ছে পুলিশ, তখন মব তৈরি করা হচ্ছে। এইটা চলতে থাকলে আসলে মব নিয়ন্ত্রণ সম্ভব কিনা? না, এটা যদি সিলেক্টিভ ওয়েতে করে তাহলে হবে না। আচ্ছা, মানে হচ্ছে যে আপনি কিন্তু বেছে বেছে যাদের সামাজিক অবস্থান দুর্বল, যে গোষ্ঠীটি, বা যারা সমাজে অপিনিয়ন মেকার হিসাবে যাদের অবস্থান নাই এবং ক্ষমতার সঙ্গে যাদের কানেকশন নাই, তাদেরকে ঠিকই ধরে পুলিশে পেটায় ধরে আনে, বেঁধে আনে। আর যাদের অবস্থান একটু মানে শক্ত, ভালো কানেকশন আছে, ভালো মিডিয়া হ্যান্ডেল করতে পারে, তাদেরকে কিন্তু ধরা হয় না। আমি একটু কালচারাল ফ্যাসিজমের প্রসঙ্গে আসি। এটা একেবারে সাম্প্রতিককালে আমরা দেখলাম যে কালচারাল ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বলে কাউকে চিহ্নিত করা হচ্ছে, এবং এটাকে আসলে নতুন করে আবার ইস্যু তৈরি করা এবং কিছু মানুষকে হেনস্থা এরকম মনে করছেন আপনি, নাকি এটা আসলে মানে তাদেরও দোষ আছে বা এরকম মনে করেন আপনি? এটাকে আসলে কিভাবে দেখেন? মানে রাজনৈতিক ট্যাগিং প্রথমে, তারপরে হচ্ছে এটা মব পর্যায়ে নিয়ে যাওয়া, এরকম যে ধারাবাহিকতা দেখাচ্ছে সেটারই আরেকটা শুরু কিনা? না, এটা দিয়ে মানে একটা বিষয় আছে যেখানে যে এখানে একটা প্রতিহিংসার মনোভাব কাজ করে অনেক সময়, তাই না? আমরা এক সময় দেখেছিলাম যে, যেমন আমি একটা সরাসরি উদাহরণ দিই, 1971 যারা বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা করেছে এবং যারা চেয়েছে অখণ্ড পাকিস্তান থাকুক, আমি পলিটিক্যালি আমি তাদেরকে পলিটিক্স দিয়ে বিরোধিতা করব, সমালোচনা করব, কিন্তু এটা করাটা আমি অপরাধ মনে করি না। অপরাধ হচ্ছে সেটা যে পাকিস্তান রক্ষা করতে গিয়ে এবং বাংলাদেশের রাষ্ট্রের বিরোধিতা করতে গিয়ে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই অপরাধের বিচার হওয়া উচিত। তো রাজনৈতিকভাবে যদি আমি পাকিস্তান চাই, সেটা হয় নাই, সেটা আমি অপরাধ মনে করি না, এটা হতেই পারে। তো আমি এই পরিবর্তিত পরিস্থিতিতে এখনো আমি যদি দেখি যে আওয়ামী লীগের নেতৃত্ব, তারা ছিল অসৎ, লুটপাটকারী, দুর্নীতিবাজ এবং ফ্যাসিস্ট, ভালো কথা। তো এইরকম একটা অবস্থায় কয়েক কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয়, আমি সবাইকে কি এনিহিলেট করে দিব? এটা হয়? এটা সম্ভব না, এটা তো সম্ভব না। সুতরাং এখানে খুব ইজি এক ধরনের প্রতিহিংসা, এক ধরনের হীনম্মন্যতা দেখে মনে করেন আপনি ওই জায়গায় আছেন বসে, আপনার চাইতে আমার যোগ্যতা কম, কিন্তু আমার দরকার আপনার চেয়ারটা দখল করা, তখন আমি আপনাকে একটা ট্যাগিং দিব, দিয়ে আপনাকে সরানোর চেষ্টা করব, একটা মব তৈরি করব, আপনি ইজ্জত নিয়ে চলে যাবেন, আমি ওই জায়গাটায় বসে যাব। এই ধরনের এই জিনিসটা প্রচুর হচ্ছে।
এবারে আমি এই জন্য এই প্রসঙ্গটি তুললাম যে আপনি শেষের দিকে যেটা বললে যে সোসাইটিতে যারা ডিসিশন মেকার বা একটু পরিচিত মানুষ বা প্রভাব রয়েছে কোনো রকম, এবারে কালচারাল ফ্যাসিস্ট বলে যাদের বলা হয়েছে তারা সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকেই পরিচিত মুখ, সারা দেশেই পরিচিত, তাদের ক্ষেত্রে করা হয়েছে, মানে নিতান্তই সম্মানহানি কিনা সেই বিষয়টি আর কি। না, এখানে তো আমরা সবাই জানি মানে কালচারাল ফিল্ডে যারা মোটামুটি যাদের নাম আমরা জানি তারা বেশিরভাগই ছিলেন এই যে আওয়ামী বলয়ের সাথে সম্পর্কিত। এখন এই লোকগুলি তো জামাত করবে না, এই লোকগুলো বিএনপিও করবে না, বিএনপির মধ্যে এই পরিবেশ নাই, তাই না? তো সুতরাং বা করতেও পারে, মানে তারা যদি চায়, খুব কম আমি দেখি না, সংখ্যায় কম। হ্যাঁ, কেন করে না তাহলে? তার মানে পরিবেশ পেলেই তো। আমি তো মনে করি এই যে আমাদের দেশে যত প্রথিতযশা কবি, সাহিত্যিক, লেখক আছেন, সাংবাদিক আছেন, হয় তারা আওয়ামী বলয়ের অথবা বাইরের, কিন্তু এরা বিএনপি বলয়ের না বেশিরভাগই। কেন? কারণটা কি? বিএনপি কি তাদেরকে সেই পরিবেশটা দিতে পারে না? বা বিএনপির স্লোগানগুলোকেই আমি দেখি। তো সুতরাং এই ব্যাপারগুলো আছে, এগুলো বুঝতে হবে। মানে এই ধরনের যে একটা ইন্টেলেকচুয়াল কমিউনিটিকে ধারণ করা বা অ্যাকোমোডেট করার মতো, মানে রাজনৈতিক দল হিসেবে ধারণ করা, হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে ধারণ করা বা তাদেরকে অ্যাকোমোডেট করার মতন পরিবেশ যদি সেই রাজনৈতিক দলের মধ্যে না থাকে তারা তো যাবে না। তো সুতরাং এই ব্যবস্থা হয়েছে। আওয়ামী লীগ যে কাজটা করেছে, তার রাজনীতিটা যেমনই হোক, একটা আকর্ষণীয় ক্ষমতা ছিল এই গোষ্ঠীর প্রতি, আর একটা হচ্ছে নানান পদ পদবি, টাকা পয়সা, সুযোগ সুবিধা দিয়ে তাদের অনেককে তারা কাছে টেনে নিয়েছে। তো এই বিষয়গুলো কাজ করে। এখন একটা ক্ষমতার বৃত্তের ভেতরে যারা ছিল তারা এখন আর নেই, কিন্তু তার জন্য যে তার টোটাল সমর্থক গোষ্ঠীকে বা তার সঙ্গে যারাই ইনভলভ ছিল তাদেরকে ধরা, এটা তো মানে এটা আমি মনে করি এটাও এক ধরনের, এর মধ্যে এক ধরনের প্রতিহিংসা কাজ করে, ঈর্ষা কাজ করে। এটা কারণ এটা হচ্ছে কেন তাহলে? এই ঈর্ষাটা কার দিক থেকে আসছে এখন? ওই যারা একটু হীনমন্যতায় ভোগে, যে আমি তো। আপনি কি কোনো রাজনৈতিক শক্তির কথা ইঙ্গিত করছেন, নাকি সরকারের দিক থেকে আরো শক্তিশালী হওয়ার দরকার ছিল এই ব্যাপারে স্টেপস নেওয়ার ক্ষেত্রে? না, সরকার এই ব্যাপারে, সরকারের ব্যাপারটা হচ্ছে একটা সামাজিক শৃঙ্খলাটা ভেঙে যায় এই ধরনের ওলট পালট হলে। এটা ৭১-ও এটা ভেঙে গিয়েছিল। সোশ্যাল ফ্যাব্রিক আমরা যেটা বলি, বুননটা, আন্তঃসম্পর্ক মানুষে মানুষে এটা ভেঙে যায় অনেক সময়, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই জায়গা থেকে আবার নতুন করে শৃঙ্খলাটা ফিরিয়ে আনা। তো এই অন্তর্বর্তী সরকার আসার পরে যেটা হয়েছে যে এই শৃঙ্খলাটা ফিরে আসে নাই। আচ্ছা, এখন হচ্ছে আজকে আগস্ট মাস শেষের দিকে আমরা আছি। ২০২৪ সালের আগস্টে এই সরকার ক্ষমতা ৮ তারিখে, এর মধ্যে ১২ মাস ১৩ মাসের মতো হচ্ছে। এখন সামনে ৬ মাস পরে আবার নির্বাচন ফেব্রুয়ারিতে। এইরকম সিচুয়েশনে এসে আপনার মনে হয় যে আরো কতটা সময় তাদের নেওয়া উচিত? এখন তাদের কন্ট্রোলটা শক্তভাবে নেওয়া না, এখন ১ বছরে যেটা তারা অর্জন করতে পারেনি সেটা আরো ১ বছরে পারবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো সুতরাং এখন তাদের উচিত একটা সেফ অ্যান্ড ডিগনিফাইড এক্সিট, এবং সেটার জন্য হচ্ছে সবচাইতে উত্তম পথ হচ্ছে যে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করে তাদের চলে যাওয়া। এখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করা। এবারে আসি, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আপনার এক্সপেকটেশন, কিন্তু আমরা এতক্ষণ যে বিষয় আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মব, যেটাকে আপনি ভায়োলেন্স বলছেন। আপনার মনে হয় যে এই নির্বাচনের সময় যে নির্বাচনী সহিংসতা বলে একটা ব্যাপার আমাদের দেশে আছে, সেইটা আরো ভয়ানক হয়ে উঠতে পারে কিনা এই মবের আসরে, মানে মবের প্রভাবে, নাকি এটা এই সরকার কন্ট্রোল করতে পারবে? কারণ আপনি পুলিশের কথা বলেছেন দুর্বল, এখানে আমি একটু ক্লু দিই যে এখন তো আর্মি ফিল্ডে আছে এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, সেটা দিয়ে আসলে এটা কভার করা সম্ভব কিনা? না, সেনাবাহিনীর যে কাজগুলো করবে, তারা টহল দেবে, করবে, কিন্তু আমার মনে হয় না তারা এর মধ্যে পুলিশের মতন ওই যে পুলিশ যেভাবে নিয়ন্ত্রণটা করে শৃঙ্খলার ব্যাপারটা, ওইভাবে আর্মি করবে বলে আমার মনে হয় না। কারণ আর্মি অ্যাজ এন ইনস্টিটিউশন তারা কোনোভাবেই নিজেদেরকে বিতর্কিত কিংবা যেসব কাজ করলে অজনপ্রিয় হতে পারে, যেটা পুলিশের হয়েছে, সে কাজ তারা করবে না। এই ব্যাপারে আমি মনে করি যে তারা খুবই কনসিয়াস। তো সুতরাং এটা কি সব সময়ের ক্ষেত্রে নাকি এই সময়ের যে প্রধান? এই সময়ের ক্ষেত্রে এটা যদি হতো, যেটা আমরা ১৯৮২ সালে দেখেছি বা ১-১১ সময় দেখেছি, যে সেনাবাহিনী ক্ষমতা নেবে, নিয়ন্ত্রণটা নেবে, চালকের আসনে বসে যাবে, তাইলে তারা একভাবে
মানে অ্যাক্ট করতো। কিন্তু এখন তো তারা সেটা না, এখন তো তারা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার একটা সহযোগী শক্তি হিসাবে তারা আসছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তারা অ্যাক্ট করবে, সেখানে কিন্তু ওই রোলটা তারা প্লে করতে পারবে না, এবং এটা হওয়া উচিত না আমি মনে করি। তো সুতরাং আর এখানে যদি আমি ধরে নিই যে আওয়ামী লীগের মতন একটা পার্টি যে নির্বাচনে যদি অনুপস্থিত থাকে, তাহলে অন্যদের মধ্যে আমরা ধরে নিতে পারি যে এদের মধ্যে তো সহিংসতা হওয়ার কথা না, কারণ আমাদের দেশে যত নির্বাচনী সহিংসতা হয়েছে বেশিরভাগই হয়েছে আওয়ামী লীগ ভার্সাস বিএনপি। তো তারপরেও হতে পারে এই জন্য, যেটা গতকাল আমরা দেখলাম ধাক্কাধাক্কিটা, তার মানে হচ্ছে ওই যে আপনি যে বিষয়টার কথা বললেন, এক ধরনের অসহিষ্ণুতা। আওয়ামী লীগ বিএনপির যে কথাটি বলছিলেন তার বাইরে আরেকটা এবারে যে সমস্ত নির্বাচনী ইকুয়েশনের কথা আলোচনা হচ্ছে এর মধ্যে, তার মধ্যে একটা জিনিস আছে খুবই স্পষ্টভাবে আপনি নিজেও জানেন, সেটি হচ্ছে যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তারা একত্র হতে পারে বা তাদের এক ধরনের সক্রিয় দেখা যাচ্ছে, যেটা ইতিপূর্বে গত 15-20 বছরেই ইনফ্যাক্ট দেখা যায়নি। সেটা প্রভাব ফেলতে পারে না? হ্যাঁ, ধর্মীয় দলগুলি এখানে যারা ছিল তারা কিন্তু এর আগে খুব মানে ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি নিয়ে নির্বাচনী রাজনীতি করে নাই। তারা কেউ বিএনপির পার্টনার ছিল, কেউ আওয়ামী লীগের পার্টনার, 14 দলীয় জোটে ছিল বেশ কিছু ধর্মীয় লোক, কিছু ছিল জাতীয় পার্টির সঙ্গে। এবার যেটা হয়েছে, এখন আর সেই সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে একটু নিজস্ব। যেমন আমি বলি যে জামাত বা হেফাজত যদিও ওই সময় রাজনৈতিক দল ছিল না, বাট তারা তো বিএনপির এক ধরনের বলবো যে তাদের সঙ্গেই পার্টনারশিপটা ছিল, নির্বাচনী জোট করেছিল। হ্যাঁ, নির্বাচনী জোট করেছিল, শুধু না একেবারে রাষ্ট্র ক্ষমতারও অংশ হয়েছে, ওটা জোট সরকার ছিল। তো এখন এই অবস্থা, এবং সেই জোটটা তারা করেছিল আওয়ামী লীগকে ফেস করার জন্য। আমাদেরকে বুঝতে হবে, কারণ বিএনপি জামাত জোটবদ্ধ হলে কি হয় রেজাল্ট আর না হলে কি হয় রেজাল্ট, এটা আমরা 91, 96, 2001 দেখেছি। তখন এটা ছিল, কিন্তু এখন যেহেতু আর আওয়ামী লীগ দৃশ্যপটে নেই, তো এখন তো বিএনপি এবং জামাতও মনে করে যে আমাদের যথেষ্ট ভিত্তি আছে, আর বিএনপি মনে করে আমাদের আর জামাতের দরকার নেই। তো একদা মিত্র এখন হয়ে গেছে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। আমি একটু যেটি আপনি বলে যে আওয়ামী লীগ এখন নাই, দৃশ্যত এখন নির্বাচনের যে মাঠ সেখানে আওয়ামী লীগ নাই। খুবই সম্প্রতিকালে আমরা দেখলাম যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এই বিষয়টির সঙ্গে আপনি তো মানে আগের পুরো সময়টাই পর্যবেক্ষণ করেছেন, তারেক রহমানের বক্তব্য প্রচারের একটা নিষেধাজ্ঞা এসেছিল। আপনার কাছে একই রকম মনে হয় কিনা? যদি হয় তাহলে সেটি, এই সরকার তো আসলে কোনো রাজনৈতিক সরকার না, এই সরকারটা তো মানে অন্তর্বর্তীকালীন সরকার না। এটা যদি একটা ওই যে অভ্যুত্থান পরবর্তী একটা আছে, এক ধরনের বিপ্লবী সরকার হয়, যেটা চীনে দেখেছি, ভিয়েতনামে দেখেছি, কিউবায় দেখেছি, হ্যাঁ, তো ওই ধরনের সরকার হলে টোটাল নিয়ন্ত্রণ নিয়ে তারা অনেক কিছু করতে পারে, যে হ্যাঁ অমুক দল নিষিদ্ধ, অমুক দলের কথাবার্তা বলতে দেওয়া পারে, সেটা। কিন্তু এই সরকার তো সেই সরকার না। এখন আমরা বলতে চাচ্ছি যে এটা চরম গণতান্ত্রিক সরকার, সবাই স্বাধীন, যে যার খুশি মতন কাজ করছে, তাই না? এখানে আপনি যদি একটা দিয়ে দেন যে অমুককে এটা করতে দেওয়া হবে না, তমুককে এটা করতে দেওয়া হবে না, এটা ঠিক গণতান্ত্রিক যে প্র্যাকটিস তার সঙ্গে যায় না। আপনি যদি আওয়ামী লীগ, এটা যদি বিপ্লবী সরকার হতো, ফ্যাসিস্ট শক্তি হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতো, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সহযোগী যারা ছিল 14 দল, তারপরে জাতীয় পার্টি, সমস্ত নিষিদ্ধ মনে করে, তাহলে কি হতো? ওইটা একটা পরিস্থিতি, কিন্তু সেই সিনারি তো নয়। মানে জাতীয় পার্টি বা অন্যান্য গুলোর প্রসঙ্গ তো বাদ, আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু ব্যাপারটা এরকম আছে যে ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের হচ্ছে কর্মকাণ্ড নিষিদ্ধ, তাই না? স্থগিত। এখন আপনি ওই যে বলেন, ওই যে শেখ হাসিনা যে বলতো যে সাহস থাকলে তুই দেশে আয়, তো এখনো আপনি এভাবে বলতে পারেন যে 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 আমাদের পলাতকা নেত্রী, যে সাহস থাকলে দেশে আসো, এভাবে তো কেউ আসে না। তারপরে বলি, কথা হচ্ছে যে আজকে যে বিধিনিষেধটা দেওয়া হয়েছে,
এটা ওইটাই স্মরণ করিয়ে দেয় যেটা তারেকের ব্যাপার হয়েছিল। আমার কথা হচ্ছে যে এবং এইটা কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে এসেছে, এটা কিন্তু আদালতের নির্দেশে আসে নাই। এটা হচ্ছে আমি মনে করি যে আদালতের নির্দেশে শেখ হাসিনা একটা খুব চালাক, কিন্তু তিনি কিন্তু অনেক কিছু করেছেন বন্দুকটা আদালতের ঘাড়ে রেখে। হ্যাঁ, তো এইটা এখন মানে এখানে যদি টেকনিক্যাল একটা প্রশ্ন করি, এখনকার যে বাস্তবতা, শেখ হাসিনার যে বক্তব্যগুলো এরই মধ্যে নিশ্চয়ই আপনিও কিছু শুনেছেন, অডিও বা এরকম ক্লিপস যেগুলো পেয়েছেন, সেগুলো সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি কি মনে করেন যে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে মেইনস্ট্রিম মিডিয়াকে হয়তো থামিয়ে রাখা সম্ভব, কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না, এটা আর এখন সম্ভব কি? এখন তো মেইনস্ট্রিম মিডিয়ার চাইতে সোশ্যাল মিডিয়ার পেনিট্রেশনটা অনেক বেশি। আচ্ছা, তো সুতরাং ওখানে তো আপনি হাত দিতে পারতেছেন না। তো ফলে যেটা হবে, মানে এক্সিকিউট করতে পারবে না, তারা নিষেধাজ্ঞা দিতে পারবে না। তো সুতরাং আর এখন অনলাইনে আমরা সারা দুনিয়ার খবরটা আমরা পেয়ে যাই মুঠোফোনের মধ্যে, জি, আপনি তো আটকাতে পারবেন না। এবার একটু এভাবে যদি বলি, আপনার আইআরআই বা ডেমোক্রেটিকের এনডিআই এর কথা মনে আছে? 2024 সালের নির্বাচনের আগে তারা বাংলাদেশে এসেছিলেন এবং তারা সেই সময় বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, না করলে কি হবে, এ ধরনের কথা বলছিল এবং সেই সময় আসছিল এটি অংশগ্রহণমূলক হয় না, তারা এটা বলেছে। এখন যদি সেই জায়গাটায় আপনি বলেন যে আওয়ামী লীগও একটা বড় দল, তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে এটা অংশগ্রহণমূলক হবে কিনা, সেই প্রশ্ন কি তারা তুলবে বলে মনে করেন, বা এটা কি আসলে বাস্তবতা আছে কিনা? না, আমাদের এখানে সমস্যা হয়ে গেছে, বিদেশিরা এসে কি বলে আমরা সেটাকে বেশি গুরুত্ব দিই। এটা তো আমার মধ্যেও প্রশ্ন। যেমন মনে করেন যে 3টা নির্বাচন হয়েছে, বিএনপিকে বাইরে রেখে করেছে, 3টা নির্বাচনই ক্রেডিবল হয় না। এটা বিদেশিদের কাছে না, আমাদের কাছে ক্রেডিবল হয় না, কারণ এত বড় একটা শক্তি, বিএনপির ভোট আওয়ামী লীগের ভোট প্রায় কাছাকাছি, একটা ফ্র্যাকশন অফ মানে যে পার্সেন্টেজ হচ্ছে, মানে ফলাফল যে কোনো দিকে যেতে পারে মনে করা এরকম হয়। তো যেটা হয়েছে, তো মেজর একটা পার্টিকে বাইরে রেখে নির্বাচন করলে ক্রেডিবল হয় না। তো যে কারণে 86 নির্বাচন ক্রেডিবিলিটি পায় নাই, 88 নির্বাচন তো কোনো নির্বাচনই না যেখানে কোনো মেইনস্ট্রিম কোনো পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট করে। ওটা এরশাদের বৈধতার একটা বিষয়। এরশাদের এদেশ আবার সবাই মিলে কিন্তু আমরা বৈধতা দিয়েছি। আমরা এই নির্বাচনগুলি কিন্তু বাতিল হয় না। এই যে আমরা আজকে বলি যে সামনে ত্রয়োদশ নির্বাচন হবে, সংসদ নির্বাচন, তো ত্রয়োদশ কিভাবে হয়, তার মানে হচ্ছে এমনকি 15ই ফেব্রুয়ারি নির্বাচনও আমরা বৈধতা দিয়েছি, ওটাকেও একটা 12টার মধ্যেও এটাও আছে, তাই না? এরশাদের দুটোই আছে। তো সুতরাং হচ্ছে যে এরকম যদি হতো যে ওই নির্বাচনগুলি অবৈধ, তাইলে এটা একটা মেসেজ দিত যে এইভাবে নির্বাচন করলে সেটা পলিটিক্যাল লেজিটিমেসি পাবে না। কিন্তু আমরা কিন্তু সবাই মিলে বৈধতা দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। এখন যেহেতু একটা বড় পার্টিকে বাইরে রেখে নির্বাচন করায় 2014, 18 এবং 24 নির্বাচন গ্রহণযোগ্যতা পায় নাই। এখন আওয়ামী লীগের মতন একটা পার্টি যার কয়েক কোটি ভোটার, তাদেরকে বাইরে রেখে নির্বাচন করলে সে নির্বাচনে যদি আমি ধরে নিলাম যে যদি বিএনপি পাওয়ারে আসে, মানে একক সংখ্যাগরিষ্ঠতা পায়, বিএনপির কি তাদের ইজ্জত বাড়বে? প্রশ্নটা তো উঠতেই পারে যে তোমরা তো ফাঁকা মাঠে ওয়াক ওভার পেয়েছো, এটা হতে পারে। তো সেটা, সুতরাং এই প্রশ্নটা আছে। এখন কথা হচ্ছে যে আপনি তো এখন আওয়ামী লীগ নির্বাচন করবে এটা আমরা বলতে পারছি না, কারণ হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে কোনো সেলফ রিয়েলাইজেশন নাই, কোন কাজে ধরে নিয়ে যাচ্ছে। এটা খুবই মানে অনুমান করা যায়, সবাই অনুমান করছে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকতেও পারছে না আর কি, মানে সেই পরিস্থিতি নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রসঙ্গে বলা হচ্ছে যে একটা নির্বাচন অংশগ্রহণমূলক হয় বা হয় না, সেই একইভাবে শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি বা এইরকম যে পার্টিগুলো, মানে যে পার্টিগুলো তাদের সঙ্গে দলে ছিল, তাদেরকে কিন্তু এখন রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না। এবং যমুনাতে যখন বৈঠক হচ্ছে, জাতীয় পার্টিকে ডাকা হয়নি। এই পার্টিটি অথবা এরকম যে পার্টিগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার মতামত কি? না, একটা আমার মনে হয়, এটা আমার অনুমান, একটা চেষ্টা আছে জাতীয় পার্টির নেতৃত্ব পরিবর্তন করে, যে রিসেন্টলি একটা সম্মেলন হলো, তাদেরকে দিয়ে একটা মানে তাদেরকে জাতীয় পার্টি হিসাবে করে সামনে নিয়ে আসা, নির্বাচনে তাদেরকে পার্টিসিপেট করানোর একটা ব্যাপার আছে। তো সুতরাং এটা যদি হয়,
তাইলে মানে একাংশ নিয়ে আসলে আপনার কি মনে হয় না যে এটা আসলে দেখানো মতো হয়ে যাচ্ছে একটা যে পার্টির সংখ্যাগুলো এসেছে? নির্বাচনের গন্ধ নাকে গেলে এটা যদি দাঁড়ায় যায় এই কমিটিটা, তাহলে দেখবেন যে জাতীয় পার্টির অনেকে হুড়মুড় করে এটাতে চলে আসবে। আচ্ছা, যেমন আমরা দেখেছিলাম এক সময় বিএনপির থেকে হুড়মুড় করে লোকজন এরশাদের সঙ্গে চলে গিয়েছিল, আবার এরশাদের পতনের পরে জাতীয় পার্টির থেকে লোকজন হুড়মুড় করে আবার বিএনপিতে চলে আসছিল। এটা হয় না? এরকম হতে পারে। কিন্তু এই উদ্যোগটা কোন দিক থেকে আপনার মনে হয় জাতীয় পার্টির যে ওই অংশটাকে নিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করানো, এই অনুমানটা যেটা আপনি বলছেন? এইটা তো ভেতরে ভেতরে কিভাবে ডিল করছে আমরা তো জানি না। জি, আচ্ছা। তো এটা আমি বলছি, এটা আমার অনুমান, এটা একটা সম্ভাবনা, এটা হতে পারে। আবার আরেকটা জিনিস, এটা বিএনপি নেতারা কিন্তু একসময় বলেছেন এখানে যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছে তারা যদি আসে বিএনপি তাদেরকে ওয়েলকাম করবে। তো এখন কথা হচ্ছে আওয়ামী লীগ নামে তো না, এরা হয়তো বিএনপি থেকে নির্বাচন করবে বা অনেকে যদি স্বতন্ত্র নির্বাচন করে। আচ্ছা, আগামীর যে ফেব্রুয়ারি নির্বাচন, এই আপনি এখন যে ইকুয়েশনটা বলছেন সেই সমীকরণ কি আসতে পারে কিনা, হতে পারে কিনা? হ্যাঁ, আসতে পারে তো। এবং মানে আওয়ামী লীগ সমর্থক কিন্তু ওইভাবে চিহ্নিত আওয়ামী লীগের নেতা নন, স্বতন্ত্র নির্বাচন করতে পারেন বা অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট, অন্য কোনো দলের ব্যানারে গিয়ে। এবং তখনও কিন্তু একটা সমস্যা হবে যদি কেউ আইডেন্টিফাই করে ফেলে এটা তো আওয়ামী লীগের লোক, আমরা যেটা বলি ছুপা রুস্তম, তখন তার বিরুদ্ধে একটা মব ভায়োলেন্স তৈরি হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু থেকে যাবে। এটাও নির্বাচন একটা চ্যালেঞ্জ বলে মনে করছেন আপনি? আমি একেবারে শেষ প্রান্তে, আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বাংলাদেশে 2 দিনের সফরে এসেছিলেন। তো 71 অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে প্রসঙ্গ এসেছে। তিনি বলেছেন যে এগুলো দুবার সমাধান হয়েছে, 1974 এবং 2000 সালে। কিন্তু বাংলাদেশ থেকে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে এই বক্তব্য ঠিক নয়। আপনার ব্যাখ্যাটা জানতে চাই। না, এইসব বক্তব্য খুব সিরিয়াসলি আমি নেই না, কারণ একজন মন্ত্রীর মানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার অনেক সীমাবদ্ধতা। এটা যদি শীর্ষ পর্যায় থেকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কথাটা বলতেন, তার একটা ওয়েটেজ থাকতো। আমার কথা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের শীর্ষ নেতারা, সরকার প্রধানরা কমপক্ষে হলো 20 বার মিটিং করেছেন। তো তারা কি এই বিষয়গুলো তখন আলোচনা করেছেন? করেন তো নাই, আমার তো মনে হয় করেন নাই। আমি কোনো যৌথ ঘোষণায় তো দেখি নাই এই সমস্ত কথাবার্তা। এই যে 74 এবং 2000 সালের শুরুতে যেটি বলছে, সেটা কি ওই সময়ের যে ওই সময় যেটা বলেছে 74 সালে শেখ মুজিব বলেছেন যে বাঙালি ক্ষমা করতে জানে, এই কথাটা তো উনি বলেছেন। আর তারপরে উনি লাহোরে গেছেন, টিক্কা খানের সাথে করমর্দন করেছেন। উনি তো বলেন নাই যে আমি গেলে কোনো সেরিমনিতে টিক্কা খান থাকতে পারবে না, এটা তো উনি বলেন নাই। উনি তো একটা নতুন একটা উইন্ডো পেয়ে খুব খুশি। তারপরে মনে করেন যে এখানে ভুট্টো এসছে, কি সাভার স্মৃতিসৌধে গেছে, তারপরে জিয়াউল এসছে, উনিও সাভার স্মৃতিসৌধে গেছে। তারপরে আমরা দেখি যে নওয়াজ শরীফও এই ধরনের অনেক কথাবার্তা বলেছেন। তো সুতরাং এই কথাটা হয়তো তারা বলতে চাচ্ছে, কিন্তু আমরা যদি মানে বাঙালি সমস্যাটা হয় কি, মাঝে মধ্যে আমাদের মধ্যে এই জিনিসটা, ইস্যুটা আমরা মাথাচাড়া দিই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা কি স্বতঃপ্রবৃত্ত হয়ে পাকিস্তানের সঙ্গে ডিল করব, নাকি পাকিস্তানকে ভারত যেভাবে ডিল করে তার অনুকরণ করে আমরা ডিল করব? আচ্ছা, এই আমাদের আগে এই সিদ্ধান্তটা নিতে হবে। আমি মনে করি পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যাপারটা হওয়া উচিত একেবারেই দ্বিপাক্ষিক, এবং সেখানে শীর্ষ পর্যায়ে এগুলোর শুরু হওয়া উচিত, একদম শীর্ষ পর্যায়ে, যেটা এখনো হয়নি। না, যেটা হয়নি, বা শীর্ষ পর্যায়ে এর আগে অনেক মিটিং হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীদের সঙ্গে বা রাষ্ট্রপতিদের সঙ্গে, মানে আলোচনা হয়েছে কিন্তু সমাধানে আসেনি। তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা আদৌ করেছেন কিনা এতে আমার সন্দেহ আছে। আচ্ছা, কারণ আমি কোনো যৌথ ঘোষণায় এই আলোচনার কোনো রিফ্লেকশন দেখি নাই। অনেক ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন আহমেদ ভাই, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আজকের অতিথি ছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। আমরা রাজনীতির এই সময়ের যে আলোচনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। বিশেষ করে অসহিষ্ণুতা যেটি দেখা যাচ্ছে রাজনীতির মধ্যে, সেটি আসলে কিসের লক্ষণ, সেটি আমরা খোঁজার চেষ্টা করেছি। রাজনীতি সহ এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়গুলো নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।